সালটি তখন 1961। আমেরিকান রাষ্ট্রপতি জন এফ কেনেডি তখন পুরো বিশ্ববাসীকে একসাথে বলেছিলেন তারা এই দশকের মধ্যেই মানুষকে চাঁদে পাঠাবে, এবং তার কথা মাত্র নাসার বিজ্ঞানীরা সে কাজ করে দেখিয়েছিলেন। এই দশকটি শেষ হওয়ার কিছু মাস পূর্বেই 20 জুলাই 1969 সালে আমেরিকা মানুষকে চাঁদে ঠিকই পাঠিয়েছিল। বলে রাখি, তখন যে সময়টি ছিল তখন না কোনো অ্যাডভান্স কম্পিউটার ছিল, না টেকনোলজি এতটা ইমপ্রুভমেন্ট করেছিল। তখন পৃথিবীর বাইরে যে সোর্স রয়েছে তার সম্বন্ধে আমরা খুব কমই জানতাম, কিন্তু আমেরিকা সেই সময়ের মধ্যেই এই কাজটি করে দেখিয়েছিল। বর্তমানে চাঁদে একটি রোবটকে পাঠানোর জন্য বড় বড় স্পেস এজেন্সির খবর হয়ে যায়। তাহলে আমেরিকা 1960 সালে কিভাবে মানুষদেরকে পাঠিয়েছিল স্পেসে? আমেরিকা কি পৃথিবীর কাছ থেকে অনেক কিছু লুকিয়েছিল, নাকি চাঁদের ল্যান্ডিংটা সম্পূর্ণ ফেক ছিল, অথবা সত্যি তারা চাঁদে পা রেখেছিল? বর্তমানে চাঁদে যাওয়া এখনো স্বপ্ন হয়ে থাকতো যদি কিনা 4 অক্টোবর 1957 সালে সেই ধামাকাধার খবরটি প্রকাশিত না হতো, যা পুরো দুনিয়াকে নড়িয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে, ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়ে গিয়েছিল। দুটো দেশ তখন এমন একটি টেকনোলজি আবিষ্কার করার পেছনে ছুটছিল যাতে তারা নিজেদের দেশের মধ্যে বসে থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে পারে। মূলত এই কারণে দুটি দেশ একটি ব্যালিস্টিক মিসাইল তৈরি করার জন্য লেগে গিয়েছিল, যার মাধ্যমে তারা স্পেস থেকে নজর রাখতে পারে এবং বিভিন্ন ধরনের বোমা সরাসরি শত্রুপক্ষের উপর বর্ষিত করতে পারে। এবং এখান থেকে শুরু হয় দুটো দেশের মধ্যে স্পেস রেস। 25 মে 1961 সালে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি জন এফ কেনেডি পুরো দুনিয়াকে ব্রিফ করে বলেন এই দশক শেষ হওয়ার পূর্বেই তিনি মানুষকে পৃথিবীর বাইরে চাঁদে পাঠাবেন এবং সুরক্ষিত অবস্থায় তাদেরকে পৃথিবীতে নিয়ে আসা হবে। এটা সেই সময় ছিল না আমাদের কাছে ছিল কোনো মোবাইল ফোন, না ছিল ইন্টারনেট, না কোনো অ্যাডভান্স টেকনোলজির জিপিএস সিস্টেম, এবং সে সময়ের কম্পিউটার এত অ্যাডভান্স ছিল না। তখন বড় প্রশ্ন ছিল আসলে কি চাঁদে যাওয়া সম্ভব হবে, এবং সেটা করতে হবে এই দশকের মধ্যেই। আমেরিকার স্পেস সংস্থা নাসা এই রাষ্ট্রীয় লক্ষ্য অর্জন করার জন্য কাজ শুরু করে দিয়েছিল। নাসা তখন এই মিশনটি পরিচালনা করার জন্য গ্রিক দেবতা অ্যাপোলোর নাম অনুযায়ী মিশনের নাম রেখেছিলেন অ্যাপোলো। অ্যাপোলো প্রোগ্রামটি নিশ্চিত করার জন্য নাসাকে সর্বপ্রথম তৈরি করতে হবে এমন টেকনোলজি যার মাধ্যমে এই অ্যাপোলো মিশনটি সফলভাবে রান করতে পারে। স্পেসের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের চেয়ে সম্পূর্ণভাবে আলাদা হয়ে থাকে। তো এই অবস্থায় অ্যাস্ট্রোনয়েট পৃথিবীর বাইরে কিভাবে যাবে, সেখানে গিয়ে তারা কিভাবে সার্ভাইভ করবে, এই বিষয়গুলো ভালোভাবে বোঝার জন্য নাসা দুটো স্পেস প্রোগ্রাম করেছিল, যার মধ্যে প্রথমটি ছিল মার্কিউ প্রোগ্রাম এবং দ্বিতীয়টি হলো জেমিনি প্রোগ্রাম। মার্কিউ প্রোগ্রামের মাধ্যমে নাসা এই জিনিসগুলো শিখেছিল যে কিভাবে তারা স্পেসের মধ্যে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে। নাসা মার্কিউ প্রোগ্রাম একদম সফলভাবে সম্পন্ন করেছিল। এরপরে শুরু হয় জেমিনি প্রোগ্রাম। জেমিনি প্রোগ্রাম ছিল মার্কিউ প্রোগ্রাম থেকে অনেক বেশি অ্যাডভান্স। জেমিনি প্রোগ্রামে নাসা তখন মানুষকে রকেটের মধ্যে রেখে স্পেসের মধ্যে পাঠানো শুরু করলো। এই প্রোগ্রামের মাধ্যমে মূলত অ্যাস্ট্রোনটরা 2 সপ্তাহেরও বেশি স্পেসে থাকার মধ্যে শিখেছিল এবং সাথে সাথে পৃথিবীর অরবিটের মধ্যে ডকিং এবং আনডকিংটাও শিখেছিল। এরপর নাসা দুটি রকেটই পাঠিয়েছিল এবং দুটো রকেটের মধ্যে দুজন দুজন করে 4 জন অ্যাস্ট্রোনয়েট সাথে গিয়েছিল। এই দুটো রকেটই একই সময় পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীর অরবিটের মধ্যে ডকিং এবং আনডকিং এর প্র্যাকটিস করা শুরু করেছিল এবং তারা সফলভাবে ডকিং এবং আনডকিং করে দেখিয়েছিল। এই কারণে চাঁদে যাওয়ার জন্য নাসার বিশ্বাস তখন এক ধাপ আরো এগিয়ে যায়। নাসা তখন চাঁদে সফর করার জন্য একদম সঠিকভাবে প্রস্তুত হয়ে গিয়েছিল। 1967 সাল পর্যন্ত নাসাকে চাঁদে যাওয়ার জন্য প্রায় 7 বছর পার করতে হলো। নাসা তখন স্পেসে ওড়ার জন্য সেই সকল টেকনোলজিগুলো শিখে ফেলেছিল যার মাধ্যমে তারা চাঁদে ল্যান্ড করবে এবং পুনরায় পৃথিবীতে ফিরে আসতে পারবে। কিন্তু সরাসরি তাদের চাঁদে যাওয়ার পূর্বে কিছু রিহার্সেল এবং প্র্যাকটিসের প্রয়োজন ছিল, যার কারণে নাসা একটি লঞ্চ সিমুলেটর ডিজাইন করেছিল। 27 জানুয়ারি 1967 সালে এই 3 জন অ্যাস্ট্রোনয়েট লঞ্চ সিমুলেটরের মধ্যে বসে প্র্যাকটিস করা শুরু করলো। সিমুলেটেড এয়ারক্রাফটের মধ্যে হঠাৎ করে একটা অ্যালার্ম বেজে উঠলো এবং হঠাৎ করেই আগুন লেগে গিয়েছিল। দুর্ভাগ্যবশত এই ক্যাপসুলটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেটি শুধুমাত্র বাইরে থেকে খোলা যাবে, ভেতর থেকে খোলার কোনো ধরনের কোনো অপশন ছিল না। অ্যাস্ট্রোনটরা ভিতর থেকে অনেক চিৎকার করে বলছিল যে ভিতরে আগুন লেগেছে এবং তারা পুড়ে যাচ্ছে। অ্যাস্ট্রোনটরা ক্যাপসুলের দরজাটা খোলার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে তারা দরজা খুলতে পারেনি। যতক্ষণে বাইরে থেকে দরজা খুলে অ্যাস্ট্রোনটদের বাঁচানোর চেষ্টা করা হয়েছিল ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। সবকিছু এত দ্রুত হয়েছিল যে দরজা খোলার পূর্বেই 3 জন অ্যাস্ট্রোনয়েট জ্বলে একদম নিঃশেষ হয়ে গিয়েছিল। নাসা তখন তাদের এই জীবন ত্যাগের জন্য এই রিহার্সাল টেস্টটিকে অ্যাপোলো 1 মিশন নাম করে দিয়েছিল এবং এরপর তারা স্পেস ক্র্যাফটের ডিজাইন সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলে এবং ওই সমস্যাটি খুঁজতে থাকেন যার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছিল। এরপর অ্যাপোলো 2 এবং অ্যাপোলো 3 কিন্তু গ্রাউন্ডের মধ্যেই টেস্ট করা হয়েছিল। এরপর অ্যাপোলো 4, অ্যাপোলো 5 এবং অ্যাপোলো 6
এই 3টি স্পেস ফ্লাইট মানুষ ছাড়াই পৃথিবীর বাইরে গিয়েছিল। নাসা তখন মানুষ ছাড়াই স্পেসের মধ্যে রকেটগুলো পাঠিয়ে থাকতো যাতে অ্যাস্ট্রোনয়েটের কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এর কিছুদিন পর নাসা অ্যাপোলো 7 লঞ্চ করেছিল, যেখানে 3জন অ্যাস্ট্রোনয়েট অ্যাপোলো 7 এর সাথে গিয়েছিল। তারা অ্যাপোলো 7 এর মাধ্যমে পৃথিবীর 163টা চক্কর মেরেছিল এবং সেখানে কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা করেছিল। এরপর আসে অ্যাপোলো 8 এর কথা। প্রথমত তাদের প্ল্যান ছিল অ্যাপোলো 7 এর মতন 3জন অ্যাস্ট্রোনয়েটই পৃথিবীর বাইরে তারা প্রদক্ষিণ করে চলে আসবে, কিন্তু নাসা লাস্ট মোমেন্টে তাদের ডিসিশন চেঞ্জ করে ফেলে এবং তাদের নতুন প্ল্যানটি ছিল অ্যাপোলো 8 পৃথিবীর চারপাশে ঘুরে চাঁদের কাছে যাবে এবং চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীর মধ্যে আবার ফিরে আসবে। ডিসেম্বরের 1968 সালে নাসা অ্যাপোলো 8 কে লঞ্চ করে, যেখানে 3জন অ্যাস্ট্রোনয়েট প্রথমবারের মতো পৃথিবীর অরবিটকে ছেড়ে অন্য কোনো গ্রহে যাবে দীর্ঘ সময়ের জন্য। প্রায় 3 দিন পর অ্যাপোলো 8 চাঁদের অরবিটে প্রবেশ করেছিল এবং তারা চাঁদের অরবিটে 10 বার প্রদক্ষিণ করেছিল। চাঁদের অরবিটে ঘোরার সময় তারা চাঁদের এমন কিছু ছবি তুলেছিল যেগুলো প্রথমবার পুরো বিশ্ব দেখেছিল। অ্যাস্ট্রোনটরা তখন এই সুন্দর দৃশ্যটি তাদের ক্যামেরার মধ্যে বন্দী করেছিল এবং পৃথিবীর এই ছবিটিকে তখন বলা হয়েছিল আর্থরাইস হিসাবে। অ্যাপোলো 8 এর এই সফলতা নাসার মধ্যে একটি আত্মবিশ্বাসের তৈরি করেছিল এবং নাসা তখন সম্পূর্ণভাবে প্রস্তুত চাঁদে যাওয়ার জন্য, এবং সেটি হলো চাঁদে মানুষের পা দেওয়া। এরপর নাসা অ্যাপোলো 9 লঞ্চ করেছিল। অ্যাপোলো 9 ছিল প্রথম মিশন যেখানে ফুল অ্যাপোলো স্পেস ক্রাফট লঞ্চ করা হয়েছিল। নাসার মন থেকে তখনও অ্যাপোলো 1 এর সেই ভয়ঙ্কর দৃশ্যগুলো মুছে যায়নি, যার কারণে সম্পূর্ণ টেকনোলজি থাকা সত্ত্বেও তারা চাঁদে মানুষ পাঠানোর জন্য কোনো ধরনের ভুল কিছু করতে রাজি ছিল না, এবং এই কারণেই তারা অ্যাপোলো 10 লঞ্চ করেছিল। এই মিশনে সে সকল সব কাজগুলো করা হয়েছিল যা অ্যাকচুয়ালি মুন ল্যান্ডিং এর জন্য প্রয়োজন। শুধুমাত্র একটি কাজই ছিল যেটা করা হয়নি, সেটা হলো চাঁদের মধ্যে ল্যান্ড করা। অ্যাপোলো 10 এ অ্যাস্ট্রোনয়েটরা চাঁদের অরবিটের মধ্যে পৌঁছেছিল। সেখানে 2জন অ্যাস্ট্রোনয়েট লুনার মডেলের মধ্যে গিয়ে মূল স্পেস ক্রাফট থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং 8 ঘন্টা পর্যন্ত লুনার মডেলে করে তারা প্রদক্ষিণ করতে থাকে এবং বাকি পরীক্ষা নিরীক্ষা করে তারা পৃথিবীর মধ্যে আবার ফিরে আসে। অ্যাপোলো 10 মিশনের প্রায় 2 মাস পর সেই ঐতিহাসিক দিনটা চলে আসে, যার অপেক্ষা 10 বছর ধরে করছিল পৃথিবীর মানুষেরা। পুরো পৃথিবীর মানুষ নাসার এই অ্যাপোলো মিশনের জন্য প্রার্থনা করছিল যেন সেটি সফলভাবে সম্পন্ন হয়। অ্যাপোলো 11 এর এই ফ্লাইটটি চাঁদে পৌঁছানোর জন্য নাসার সবচেয়ে ভারী এবং শক্তিশালী রকেট স্যাটার্ন ভি লঞ্চ করা হয়েছিল। এই মিশনটির জন্য মানুষের মধ্যে এতটা ক্রেজ ছিল যে অ্যাপোলো 11 দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হয়েছিল। সকল টিভি চ্যানেলে তখন শুধুমাত্র এই মিশনটি দেখানো হয়েছিল। কোটি কোটি মানুষ তখন টিভির মধ্যে লাইভ দেখার জন্য উৎসুক হয়েছিল, কিন্তু এমন একজন মানুষ ছিল যিনি এই দশকটি শেষ হওয়ার পূর্বেই মানুষকে চাঁদে পাঠানোর জন্য ওয়াদা করেছিল এবং একটি স্বপ্ন দেখেছিল। তিনি তার স্বপ্নটিকে পুরো হতে দেখতে পারেননি, কারণ তিনি বেঁচেই ছিলেন না, তাকে হত্যা করা হয়েছিল। সেজন্য তার সম্মানে যে জায়গা থেকে রকেটটি লঞ্চ করা হয়েছিল সেই জায়গাটার নাম রাখা হয়েছিল কেপ কেনেডি। বর্তমানেও নাসার ম্যাক্সিমাম মিশন এই জায়গা থেকেই লঞ্চ করা হয়। 16 জুলাই 1969 সাল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্যাটার্ন ভি রকেটের মাধ্যমে সকাল 9:32 সময় অ্যাপোলো 11 কে লঞ্চ করা হয়েছিল। মাত্র 12 মিনিটে তারা পৃথিবীর অরবিটের মধ্যে অ্যাপোলো 11 কে পাঠিয়ে দিয়েছিল এবং এরপর প্রায় 3.5 ঘন্টা পর কমান্ড সার্ভিস মডিউল লুনার মডেলকে সাথে নিয়ে চাঁদের দিকে অগ্রসর হওয়া শুরু করে। এই ঐতিহাসিক মিশনটি পরিচালনা করেছিলেন 3জন অ্যাস্ট্রোনয়েট। নীল আর্মস্ট্রং, যিনি মূলত এই মিশনটি লিড করেছিলেন; মাইকেল কলিংস, যিনি মূলত কমান্ড মডিউলের পাইলট ছিলেন, তিনি মূলত স্পেসক্রাফটটি চাঁদের মধ্যে পৌঁছেছিলেন। 3 নম্বর অ্যাস্ট্রোনট ছিলেন অ্যাডভেন ব্যাজলটিন। 3 দিন পর অ্যাপোলো 11 চাঁদের মধ্যে প্রবেশ করেছিল। নীল আর্মস্ট্রং এবং ব্যাজল দুইজন কমান্ড মডিউল থেকে বের হয়ে লুনার মডিউল মানে ইগলের মধ্যে প্রবেশ করে। মাইকেল কলিন্স কমান্ডো মডিউলের মধ্যেই থেকে যায়। এরপর কলম্বিয়া থেকে লুনার মডেল আলাদা হয়ে পড়ে এবং লুনার মডেল চাঁদে অবতরণ করার জন্য যেতে থাকে। রাত 8টার দিকে লুনার মডেল তখন চাঁদে অবতরণের জন্য প্রস্তুত হয়। অপরদিকে মাইকেল কলিন্স কলম্বিয়ার মধ্যে বসেই চাঁদের অরবিটে প্রদক্ষিণ করতে থাকে এবং চাঁদে ল্যান্ডিং হওয়া লুনার মডেলের দিকে খেয়াল রাখতে শুরু করেন। যখন লুনার মডেল চাঁদের মাটি থেকে প্রায় 150 মিটারের মতন উচ্চতায় ছিল, তখন নীল আর্মস্ট্রং কন্ট্রোলটি নিজের হাতে নিয়ে নেন অটোমেটিক থেকে এবং অ্যাকচুয়াল ল্যান্ডিং থেকে প্রায় 4 কিলোমিটার সামনে নীল আর্মস্ট্রং লুনার মডেলকে ল্যান্ড করায়। কন্ট্রোল রুমে তখন সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। সবার হার্টবিট অনেক দ্রুত পাম্প করছিল, চারপাশে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। ঠিক তখনই নীল আর্মস্ট্রং পৃথিবীর মধ্যে একটি রেডিও বার্তা পাঠায়। 8:17-তে ইগল সফলভাবে চাঁদে ল্যান্ড করেছিল। আর 20 জুলাই 1969 সাল ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করেছিল। ইগলের থেকে রেডিও বার্তায় পুরো কন্ট্রোল রুম খুশিতে আত্মহারা হয়ে উঠেছিল। নীল আর্মস্ট্রং এবং ব্যাজেল রে তখন নিজেদের স্পেস স্যুটটি পরে ফেলেন এবং লুনার মডেলের দরজাটি খুলে ধীরে ধীরে সিঁড়ি থেকে নিচের দিকে নামতে শুরু করেন। এই ঐতিহাসিক মুহূর্তটি লুনার মডেলে থাকা ক্যামেরাটি রেকর্ড করছিল। 21 জুলাই রাত 2:46
1941-এর সময় চাঁদের বুকে প্রথম পা রেখেছিল এবং চাঁদে পা রাখার পর তিনি সর্বপ্রথম বলেছিলেন মানুষের জন্য এটি ছোট্ট একটা পদক্ষেপ, কিন্তু পুরো মানব জাতির জন্য এটি সবচেয়ে বড় একটি পদক্ষেপ। কলম্বিয়াতে থাকা মাইকেল কলিন্স চাঁদের এত কাছে থাকা সত্ত্বেও চাঁদে অবতরণ করতে পারেনি, কিন্তু এই মিশনে তিনি সবচেয়ে বড় ভূমিকাগুলো পালন করেছিলেন। নীল আর্মস্ট্রং চাঁদে নামার প্রায় 10 মিনিট পর বাজ অ্যালড্রিনও চাঁদের মধ্যে অবতরণ করেছিল। নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন ওখানে অনেক ছবি তুলেছিলেন। এই ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিকাস্টটি পৃথিবীর মধ্যে প্রায় 60 কোটি মানুষ দেখেছিল। তারা ওই স্থানে আমেরিকার পতাকা লাগিয়েছিল এবং আমেরিকার রাষ্ট্রপতির সাথে কথা বলেছিল। তারা চাঁদের মধ্যে অনেক সাইন্টিফিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো লাগিয়েছিল যাতে চাঁদের সম্পর্কে আরো অনেক বেশি রিসার্চ করা যায়। তারা প্রায় 23 কিলোগ্রামের মতন পাথর এবং মাটির স্যাম্পল সংগ্রহ করেছিল। তারা সেখানে অ্যাপোলো 1 এর যে অ্যাস্ট্রোনয়েট গুলো মারা গিয়েছিল তাদের শ্রদ্ধাঞ্জলি দেয়। এরপর তারা ইগলের মধ্যে প্রবেশ করে চাঁদ থেকে টেক অফ করেছিল। এরপর কলম্বিয়া চাঁদের মধ্যে প্রদক্ষিণ করতে থাকা ইগলের সাথে নিজেদেরকে ডক ইন করে পৃথিবীর দিকে অগ্রসর হয়। চাঁদ থেকে পৃথিবীর দিকে আসার পরও এই অ্যাস্ট্রয়েডদের কিন্তু জীবনের ঝুঁকি কমে যায়নি। তারা তখন পৃথিবীর দিকে অনেক স্পিডে অগ্রসর হওয়া শুরু করে, যার কারণে তাদের স্পেস ক্র্যাপের মধ্যে আগুন লেগে যায়। কিন্তু কমান্ড মডিউলে হিট শিলের কারণে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় না। সর্বশেষে কমান্ড মডিউল থেকে প্যারাশুটগুলো ডিপ্লয় হয় এবং তারা সমুদ্রের মধ্যে এসে নিমজ্জিত হয় এবং এই 3 জন অ্যাস্ট্রোনট খুব সুন্দরভাবে সফলভাবে পৃথিবীর বুকে ল্যান্ড করেছিল। 1969-এ আমেরিকা সেই জিনিসটি করেছিল যার সংকল্প নিয়েছিল তাদের রাষ্ট্রপতি 1961 সালে। ভিডিওটি দেখে আপনার কেমন মনে হয়েছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অদ্ভুত মায়াজালের।